তৃণমূল কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটের উপর অনেকটাই নির্ভরশীল। বিহারে একজন বিএলও আত্মহত্যা করলো না কাজের চাপের দোহাই দিয়ে, পশ্চিমবঙ্গে কেন করছে? তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে এসআইআর হলে তারা ভোটে তারা বিপদে পড়তে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রিত ছিলেন, তার সামনেও সুযোগ ছিল। কি ধরনের জনসমাগম হয়েছে ব্রিগেডে, এখন ভয় পাচ্ছে এই ভিড়টাকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার নির্বাচনে হিন্দুদের ভোট যেতে চলেছে। তৃণমূল কংগ্রেস দলটা করে টাকা রোজগার করার জন্য, কিন্তু মানুষের পালসটা খুব ভালো বোঝেন। তিনি হয়তো উপলব্ধি করছেন যে এসআইআর থেকে নাম বাদ গেলে নির্বাচনে বিপদে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। তাই তিনি নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন যাতে ওরা বেশি নাম বাদ না দেন। কিন্তু এতে যে মেসেজটা মানুষের কাছে যাচ্ছে যে সম্ভবত তৃণমূল কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটের উপর অনেকটাই নির্ভরশীল এখন। না হলে যদি অবৈধ ভোটারদের নাম বাদ যায় তাহলে আপত্তির কি আছে? কারো তো আপত্তি থাকা কিছু না। অবৈধ ভোটারের দায় তো কারো নয়। তাদের নাম আজ ভোটার লিস্টে যে কোনো কারণেই উঠেছে এবং তাদের নাম বাদ দেবে এসআইআর। যদি তারাই আপত্তি করবে যাদের ভোট ব্যাংক হচ্ছে অবৈধ ভোটাররা। মাননীয়ার এই বক্তব্য কিন্তু একটা ভুল বার্তা পাঠাবে বৃহত্তর যে ভোটার যারা আছেন, ভারতীয় ভোটার, তাদের কাছে। অবৈধ বেশি সংখ্যায় কি বৈধ বেশি সংখ্যায় সেটা তো ফলাফল বেরোলেই বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কে অবৈধ কে বৈধ এটা কে ঠিক করবে? মাননীয়া তো ঠিক করতে পারেন না, এটা ইলেকশন কমিশন। সংবিধানের 324 ধারায় ইলেকশন কমিশনকে এই ক্ষমতা দেয়া আছে। তারা ভোটার তালিকা সংশোধন করতে পারেন ঠিকভাবে নির্বাচন করার পর। এগুলো রাজনৈতিক বক্তব্য মূলত। নির্বাচন কমিশন বিজেপির লোক, হাইকোর্ট বিজেপির, এগুলো রাজনৈতিক বক্তব্য। কিন্তু আমি সাংবিধানিক দিক থেকে দেখলে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা এবং এই সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সংবিধান অনুযায়ী, যে তারা ঠিকভাবে নির্বাচন করতে পারেন। কোন ভোটার বৈধ কোন ভোটার অবৈধ তার সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী কখনো নিতে পারেন না, কারণ ইলেকশনে তার দল অংশগ্রহণ করে। সুতরাং তিনি কি বলে দিতে পারেন যে কোন ভোটার বৈধ কোন ভোটার অবৈধ? এই সিদ্ধান্তটা তো নির্বাচন কমিশন নেবে এবং তাদের কিছু যুক্তি কিছু তথ্যের ভিত্তিতে দেবে। যেটা যদি অযৌক্তিক হয় সেটাকে কোর্টেও চ্যালেঞ্জ করা যেতে পারে। সেটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, কারণ যাতে নির্বাচনে সুষ্ঠুভাবে মানুষের মতটা প্রতিফলিত হয়। বিহারে তো আমরা দেখলাম অনেক কম সময়ের মধ্যে এসআইআর হয়েছে। একজন বিএলও আত্মহত্যা করেনি। শাসক দল ওখানে এসআইআর এর ফলে কিন্তু কোনোভাবে অ্যাফেক্টেড হয়নি, কারণ সাধারণত বলা হয় অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটটা শাসক দলের দিকে যায়। শাসক এনডিএ আরো বেশি মার্জিনে ক্ষমতায় চলে এসছে এবং সবচেয়ে বড় কথা, এসআইআর হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের যদি নাম বাদ যায় ভোটিং পার্সেন্টেজ তো কমে যাওয়ার কথা। কিন্তু বিহারে আমরা দেখলাম রেকর্ড সংখ্যক ভোট পড়ল, বিশেষ করে মহিলাদের ভোট। 72% মহিলা ভোট হলো এবং পুরুষদের ভোটও বেড়ে 63% হলো। সেখানে দাঁড়িয়ে এটা তারপরে মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এসআইআর এর পর। সুতরাং এসআইআর প্রক্রিয়ার একটা এক্সপেরিমেন্ট ছিল বিহার, যেটা সফল হয়েছে। এরপর মাননীয় যদি বলেন এত কম সময় এসআইআর বেশি সময় এসআইআর, এটা সম্ভবত রাজ্যের কর্মসংস্কৃতি নিয়ে একটা প্রশ্ন তুলে দেয়। প্রশ্ন তো উঠতে বাধ্য। বিহারে একজন বিএলও আত্মহত্যা করলো না কাজের চাপের দোহাই দিয়ে, পশ্চিমবঙ্গে কেন করছে? মাননীয়ার ভাড়ার শূন্য হলো, ভাড়ারের টাকা দিয়েই তো দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়। মাননীয়ার ভাড়া শূন্য হলেও পুজোর সময় তো প্রতি পুজো কমিটি 1,10,000 টাকা পান। তাহলে সেই টাকাগুলো কোত্থেকে আসে? সুতরাং দিয়ে দিতে পারেন না, স্বাভাবিকভাবেই পারবেন না, কারণ তার যদি এই ধরনের অনুদানে মন্দির তৈরিতে পুজো কমিটিকে টাকা দিতে বা বিএলওদের অসুস্থ হলে তাদের টাকা দিতে, এই মানুষের, এটার মাননীয়ার নিজের টাকা নয়, মানুষের ট্যাক্সের টাকা। মাননীয়া যদি তার পার্টির টাকায় মানুষকে অনুদান দিতেন কাউকে কিছু বলার ছিল না। এটা আমার আপনার ট্যাক্সের টাকা। সেই টাকা যখন এইভাবে নষ্ট হচ্ছে, নষ্টই আমি বলবো, কারণ যদি মন্দির তৈরি হয় একটি সেকুলার দেশে মানুষের ট্যাক্সের টাকায়, এটা আপত্তির ব্যাপার। রাম মন্দির কিন্তু অযোধ্যায় কোনো মানুষের টাকায় তৈরি হয়নি, ট্যাক্সের টাকায়। এটা ভক্তরা অনুদান দিয়ে এটা করেছে। একইভাবে দীঘার মন্দির তৈরি হতে পারতো। তাহলে দীঘায় কেন ভক্ত পাওয়া গেল না যারা জগন্নাথ মন্দিরের জন্য অনুদান দেবে? পাওয়া যায়নি বলেই সরকারকে নিশ্চয়ই টাকা দিতে হয়েছে। এই প্রশ্নগুলো উঠেই যাবে। এত তাড়াহুড়ো কি ছিল? দীঘার মন্দিরের উদ্বোধনের জন্য সময় নিয়ে টাকা সংগ্রহ করে মন্দির করা যেত।
উনি যখন এসআইআর নিয়ে প্রশ্ন তুলছেন তখন এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাবে। কেন পুজোর অনুদান, যেখানে ডিএ দিতে পারছে না সরকার, পুজোর অনুদান এবছর এতটা বাড়িয়ে 1,10,000 টাকা করে দেওয়া হলো প্রতিটা পুজো কমিটিকে, এবং এটা নিয়ে মুসলমান ভাই বোনেরাও প্রশ্ন তুলতে পারেন। কারণ একটি হিন্দু মন্দির, একটি হিন্দু উৎসব দুর্গাপুজো, তার পেছনে মানুষের ট্যাক্সের টাকা কেন অনুদান দেওয়া হবে, এই প্রশ্ন মুসলমান ভাই বোনেরা তুলতে পারে এবং তুলছে না। দেখুন, উন্নয়ন কথাটার অর্থ কি? মাননীয়ার কাছে যেটা উন্নয়ন, সেটা হয়তো অর্থনীতিবিদদের কাছে উন্নয়ন না। অর্থনীতিবিদদের কাছে উন্নয়ন হচ্ছে রাজ্যে বিনিয়োগ হবে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, পরিকাঠামো ভালো হবে, এবং রাজ্যে চাকরি বাকরির সুযোগ বাড়বে, এবং ভালো মাইনেতে মানুষ চাকরি পাবে। হয়তো মাননীয়া চাকরি দিয়েছেন উনি যখন বলছেন, কিন্তু কত মাইনের চাকরি সেটা দেখতে হবে। প্রশ্নটা এই কারণে উঠে যাচ্ছে কারণ পার ক্যাপিটা ইনকামের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান 21তম ভারতে। যে পশ্চিমবঙ্গ প্রথম তিনের মধ্যে আসতো স্বাধীনতার পরে, সেই পশ্চিমবঙ্গের স্থান আজ 21তম। আজ মাননীয় সরকার গত 14 বছর ক্ষমতায় আছে, সুতরাং তিনি তো তার দায় এড়াতে পারেন না। এরম নয় বাম সরকারের দায় নেই, কংগ্রেস সরকারের দায় নেই, কিন্তু মাননীয় সরকার তো 14 বছর ক্ষমতায় আছেন, যথেষ্ট সময় কাজ করা। তাহলে কেন 21তম স্থানে পার ক্যাপিটা ইনকামে পশ্চিমবঙ্গ থাকবে? এই প্রশ্নটা উঠতে বাধ্য। কেন পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠবে? বিএলওদের আত্মহত্যা, বিএলওদের এই আত্মনাদ, এই কর্মসংস্কৃতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। বিএলওরা কি কাজ করতে অভ্যস্ত নন, সেই জন্য কাজের চাপ পড়লেই তারা এই ধরনের একটা পরিস্থিতিতে পড়ছে? যেখানে বিহারে একজন বিএলওকে এই ধরনের কথা বলতে দেখা যায়নি, তাহলে কি বিহারের কর্মসংস্কৃতি এখন বাংলার থেকে উন্নত, যে বিহার পিছিয়ে পড়া রাজ্য? এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছে। সুতরাং যেটা উন্নয়ন মাননীয়া বলছেন, অর্থনীতিবিদদের মতে সেটা সম্ভবত উন্নয়ন নয়। এর মধ্যেও তৃণমূলের সমর্থক আছে, এবং বিএলএরা তো তৃণমূল দলের পক্ষ থেকেই যারা ছিল তারা সম্ভবতই আন্দোলনে ছিল। বিএলও সাজিয়ে বিএলএরা প্রতিবাদ করার বিষয়টি করুক, মোটামুটি তৃণমূল সমর্থকরা করছে, তারা বিএলও হোক, বিএলএ হোক বা অন্য কেউ হোক। এবার এই তারা আন্দোলন কেন করছে? কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে এসআইআর হলে তারা ভোটে তারা বিপদে পড়তে চলেছে, সেই জন্যই তারা আন্দোলন করছে। 2002 সালে তো এসআইআর হয়েছিল, বামফ্রন্ট এই ধরনের আন্দোলন করেছে। আপনি ইতিহাস খুঁজে দেখুন, এরকম উদাহরণ খুঁজে পাবেন না। আর 2004-এ এসআইআর এর পর প্রথম নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বামফ্রন্ট 42টা লোকসভা আসনের মধ্যে 35টা জিতেছিল। 2006 সালে প্রথম বিধানসভা নির্বাচন হয়েছিল এসআইআর এর পর 2002-এ, যেখানে বামফ্রন্ট 235টা সম্ভবত পেয়েছিল। সুতরাং বামফ্রন্ট যেটা পেরেছিল তৃণমূল কংগ্রেস কেন পারছে না? তাহলে কি তৃণমূল কংগ্রেসের জনসমর্থনে ভাটা পড়েছে? তৃণমূল কংগ্রেসকে অনেকটাই অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটের উপর নির্ভরশীল? এই প্রশ্নগুলোই আন্দোলন তুলে দিচ্ছে। এই আন্দোলনগুলোই মানুষের কাছে ভুল মেসেজ পাঠাচ্ছে। আবার নিশ্চিত তৃণমূল কংগ্রেসের প্রচুর জনসমর্থন আছে, তারা কেন প্যানিক করছেন এই কথা কিন্তু মানুষ বলতে শুরু করেছে। বিজেপির নেতারা সেখানে ছিলেন এবং অনেক নেতাকেই সেখানে দেখা গেছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রিত ছিলেন, তার সামনেও সুযোগ ছিল। কি ধরনের জনসমাগম হয়েছে ব্রিগেডে, আপনারা যারা গেছেন তারা নিজের চোখেই দেখেছেন। কলকাতার বুকে কোনো গীতা পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে এত বড় জনসমাগম, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এত বড় জনসমাগম আমি তো অতীতে দেখিনি। এবার আরও যেটা আশ্চর্যের, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এমপি, তিনি বলেন কোনো ভিড়ই হয়নি। এই যে লঘু করে দেখানো, যেখানে মানুষ চোখের সামনে ভিড় দেখতে পাচ্ছে, এটা কিন্তু তৃণমূলকে আরো তৃণমূলের অবস্থানটাকে আরো হাস্যকর করে তুলেছে। তার মানে মেসেজটা কি গেল? তৃণমূল ভয় পাচ্ছে এই ভিড়টাকে। তার মানে মেসেজটা কি গেল? হিন্দুদের যে জমায়েত, সেই জমায়েতটাকে তৃণমূল ভয় পাচ্ছে। অর্থাৎ তৃণমূল ভয় পাচ্ছে হিন্দুরা সংঘবদ্ধ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার নির্বাচনে হিন্দুদের ভোট যেতে চলেছে, এই ভয়টা তৃণমূলের উপর জাঁকিয়ে বসছে। এমন একটা সময় জাঁকিয়ে বসছে যখন মুসলিম ভোটেও ফাটল ধরছে। আমরা মুর্শিদাবাদে দেখেছি কিভাবে তৃণমূল কংগ্রেসের এই বিশিষ্ট নেতা, তিনি দলের থেকে আলাদা হয়ে আলাদা জল করছেন, বহিষ্কৃত হয়ে। আমরা পরিষ্কার দেখেছি, আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদকে তৈরি করে মুসলিম সমাজের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস বাবরি মসজিদ তৈরিটাকে সমর্থন করছে না, এই জন্য একজন হুমায়ুন কবিরকে বহিষ্কারও করেছে। সেইখানে দাঁড়িয়ে একদিকে মুসলিম ভোটে ফাটল ধরছে, আর অন্যদিকে হিন্দু ভোট সংঘবদ্ধ হচ্ছে। এবং সম্ভবত
সম্ভবত বিজেপির দিকেই সংঘবদ্ধ হচ্ছে এই মুহূর্তে। এটা কিন্তু তৃণমূলকে অনেকটাই আশঙ্কার মেঘ তারা দেখতে পাচ্ছে। তাদের ভয় হচ্ছে সম্ভবত দ্বিতীয় থাকা তো দূরের কথা, তৃণমূল কি তৃতীয় হতে পারে? কারণ যদি হিন্দু ভোট বিজেপির দিকে যায়, যদি মুসলমান ভোট হুমায়ুন কবির এবং অন্যান্য মুসলমান নেতাদের নেতৃত্বে যে জোট হবে তাদের দিকে যায়, প্রায় 90টা সিটে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে মুসলমানেরা, তাহলে এবং এই যদি হুমায়ুন কবিররা আজকে বাম এবং কংগ্রেসের সাথে জোট করে, তাহলে কিন্তু তৃণমূল বিপদে পড়ে যেতে পারে। হিন্দুদেরকেও ভয় পাচ্ছে, ভারতীয় মুসলমানদেরকেও ভয় পাচ্ছে। তৃণমূলের আস্থার জায়গা আমার যেটা মনে হচ্ছে একমাত্র বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা। এবার এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম এসআইআরে বাদ যাচ্ছে, যেহেতু এসআইআরে এই যাদের উপর তারা ভরসা করতে পারে তাদের নাম বাদ যাচ্ছে, সেই জন্যই এসআইআর নিয়ে তো আন্দোলন। আসলে তৃণমূলের ভোট ব্যাংক যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা, এই এসআইআর কেন্দ্রিক আন্দোলন নিয়েই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি তামিলনাড়ুতে দেখুন, তামিলনাড়ুতে তো ডিএমকে সরকার, এনডিএ বিরোধী সরকার, সেখানে এসআইআর বিরোধী আন্দোলন দেখতে পাচ্ছেন। কেরালায় দেখুন এসআইআর হচ্ছে, সেখানে বাম সরকারের এসআইআর বিরোধী আন্দোলন সেভাবে দেখতে পাচ্ছেন বিএলওদের মিছিল। কেন দেখতে পাচ্ছেন না? কারণ তারা অবৈধ অনুপ্রবেশকারীর ভোটের উপর নির্ভরশীল নয়, যেটা সম্ভবত তৃণমূল এই মুহূর্তে নির্ভরশীল। কেন তারা নির্ভরশীল? ভারতীয় ভোটারদের মধ্যে তাদের ভোট ব্যাংকে ধস নেমেছে, এবং এটা ধস নামার কারণ হচ্ছে লাগাম ছাড়া দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে তারা সোচ্চার হচ্ছে, যেটাকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। এবং ঠিক এই কারণেই তারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা নির্ভরশীল সরকারের উপর এখানে থাকার জন্য তারা স্বাভাবিক কারণেই শাসক দলকে ভোট দেবে। বাম আমলে তারা বামেদের ভোট দিত, এখন তারা তৃণমূলকে ভোট দেবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং তারা নির্ভরশীল হয়ে পড়ে। দেখুন না, রেশনের চাল থেকে শিক্ষকদের চাকরি, সর্বত্র দুর্নীতি। রাজ্যে মাননীয় কি জানতেন না এই দুর্নীতির খবর? এই দুর্নীতি আটকানোর ক্ষমতা সম্ভবত মাননীয় নেই, কারণ তৃণমূল কংগ্রেস দলটা মানুষ কোনো আদর্শের জন্য এখন আর করে না। তৃণমূল কংগ্রেস দলটা করে টাকা রোজগার করার জন্য, এবং এই টাকা রোজগারের মাধ্যম হচ্ছে দুর্নীতি। মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলেন মানুষকে দুর্নীতি বন্ধ করতে, তাদের রোজগার বন্ধ হবে, তখন তারা মাননীয়ের সাথে সম্ভবত থাকবেন না। যে দলের অস্তিত্বের ভিত্তি হচ্ছে দুর্নীতি, তারা দুর্নীতির বিরোধিতা করবে। এই করে বামফ্রন্টের আদর্শ, তারা কমিউনিজমের আদর্শে বিশ্বাস করে, সে আদর্শ ভালো হোক খারাপ হোক। বিজেপিরা সমর্থকরা হিন্দুত্বের আদর্শে বিশ্বাস করে, সেটা ভালো হোক খারাপ হোক। তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ এই মুহূর্তে নেই। তাদের একমাত্র আদর্শ রোজগার এবং দুর্নীতির মাধ্যমে রোজগার। এটা আদর্শ তো বলা যায় না, এটা লক্ষ্য তৃণমূল কংগ্রেস করার। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরোধীও সম্ভবত অসহায়। দেখুন, 26-এ পরিবর্তন হচ্ছে কিনা সেটা নির্ভর করবে এসআইআরে কত নাম বাদ যাচ্ছে। এসআইআরে যদি 1 কোটির বেশি নাম বাদ যায়, শেষ পর্যন্ত বাদ যায়, ড্রাফট, ইনিশিয়াল ড্রাফট নয়, তাহলে নিশ্চিতভাবে আমার মতে বাংলার পরিবর্তন হতে চলেছে। যদি 50 লাখ থেকে 1 কোটি বাদ যায়, তাহলে কি হবে বলা যায় না, 50-50। আর যদি 50 লাখের কম বাদ যায়, তাহলে তৃণমূল ক্ষমতায় ফিরতে চলেছে, এটাই আমার মনে হয়।